ছুটার জন্য হাত পা ছুড়াছুড়ি করছে লোকটি। একটা অন্ধকার রুমে লোকটিকে একটা চেয়ারে বসিয়ে হাত পা আর মুখ খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এতই শক্ত করে বেঁধে রাখা হয়েছে যে লোকটির বাঁধা জায়গা দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। লোকটি ছুটাছুটি করছে আর ব্যথায় কাতরাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লোকটির মাথায় কারেন্টের তার দিয়ে একটা ছোট যন্ত্র বসানো, যেন এটা দিয়ে তাকে শক খাওয়ানো হবে। ভয় লোকটির মাথা থেকে ঘাম ঝরছে। কে জানে কি হতে চলছে তার সাথে। হঠাৎ কারো পায়ের শব্দে আত্মা কেঁপে উঠল তার। পায়ের শব্দটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছে আর ভয়ে লোকটির হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আগন্তুক পেছন থেকে লোকটির সামনে চলে আসলো। কালো পোশাকে আবৃত সে, কালো রঙের প্যান্ট, হাঁটু অবধি কালো জ্যাকেট, মুখে একটা ডেভিল মাস্ক, যার ফলে তাকে চেনা যাচ্ছে না। আগন্তুককে দেখে লোকটা আরও বেশি ছোটাছুটি শুরু করলো আর ইশারায় বলতে শুরু করলো তার মুখের টেপ খুলে দিতে। আগন্তুকটি লোকটির বরাবর এক হাঁটু গেড়ে বসে লোকটির মুখ থেকে টান দিয়ে টেপ খুলে ফেলল। লোকটি ও শব্দ করে উঠল ব্যথায়। কে কে তুমি, আর কেন আমাকে এভাবে বেঁধে রেখেছ? কে চাও? ডু ইউ নো হু আই অ্যাম? লোকটির কথায় আগন্তুকটি শব্দ করে হেসে দিল। এই হাসিটি স্বাভাবিক হাসির মতো লাগছে না লোকটির কাছে। আগন্তুকটি হঠাৎ নিজের হাসি থামিয়ে হাত দিয়ে লোকটির মুখ চেপে ধরে বলে, তুই কে এবং কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না আকরাম খান। লোকটির কথায় ভয় হতে শুরু করে আকরামের। ভয়ার্ত কণ্ঠে সে বলতে শুরু করে, দেখো, তোমার যা চাই আমি দেব। আমাকে যেতে দাও প্লিজ, লিভ মি। কত টাকা লাগবে তোমার আমাকে বলো, আমি দেব। তোমার যা লাগবে আমি দেব, তাও লিভ মি প্লিজ। আগন্তুকটি বলল, আমার যেটা লাগবে সেটা নেওয়ার জন্যই তোকে এখানে এনেছি। কিসের কথা বলছো তুমি? ভয়ার্ত কণ্ঠে আগন্তুকটি লোকটির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর জান। হিংস্র কণ্ঠে আগন্তুকটির কথায় আকরাম ভয়ে চেঁচিয়ে ওঠে, কে তুই? হ্যাঁ, একবার হাতের বাঁধন খোল, তারপর আমি তোকে বোঝাচ্ছি আকরাম খান কি জিনিস। আগন্তুকটি আকরামের কোনো কথাই কানে নিচ্ছে না। ও আকরামের মাথায় মেশিনটা ভালো করে লাগাতে ব্যস্ত। মেশিনের 2 তার আকরামের কানে গুজে দিল, তারপর আর 2টা তার মাথার দুপাশে লাগিয়ে দিল। আকরাম বুঝতে পারছে না আগন্তুকটি কি করতে যাচ্ছে তার সাথে। তুই এসব কি করছিস? আমার শরীরে এসব কিসের তার লাগাচ্ছিস তুই? হয়ে গিয়েছে। কি? আগন্তুকটি নিজের পকেট থেকে একটা ছোট যন্ত্র বের করলো, তারপর দাঁড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে আকরামের বরাবর বসে পড়ল। আগন্তুকটি আকরামের মুখোমুখি হয়ে বসে আছে। এটা কি জিনিস? যন্ত্রটা দেখি। কি এটা? এটা তোর জান কবজ করার যন্ত্র। এটা দিয়ে তোকে যন্ত্রণা দিয়ে মারবো আমি। তুই ছটফট করবি আর তোর রুহ ছটফট করবে, শিরা উপশিরে শিউরে উঠবে তোর যন্ত্রণায়। মৃত্যুর জন্য ছটফট করবি তুই। তোর যন্ত্রণা দেখে আমি শান্তি পাবো, আমার অশান্ত মন শান্ত হবে। আগন্তুকটির কথায় কলিজে কেঁপে ওঠে আকরামের। কি সব বলছিস তুই? কে তুই, আর কেন আমাকে মারতে চাইছিস? ভয়ে ভয়ে আকরামের কথায় আগন্তুকটি হেসে দেয়। তারপর হঠাৎই মুখ শক্ত করে যন্ত্রটির লাল বাটনে চাপ দেয়। আকরামের মাথায় বিদ্যুতের শক দিতে শুরু করে। এত হাই ভোল্টেজের কারেন্ট প্রবাহ যে শরীরের সব স্নায়ু কোষে বিদ্যুতের ঝটকা লাগছে। আকরামের পুরো শরীর কাঁপছে, কিছু বলতে পারছে না ও। কিছু একটা ভেবে আগন্তুকটি মেশিনটা অফ করে দিল, সাথে সাথে কারেন্টও অফ হয়ে যায়। আকরাম প্রায় আধমরা হয়ে গেছে, কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে। শরীর নিস্তেজ হয়ে পড়ছে, কিন্তু নিঃশ্বাস এখনো চলছে। আগন্তুক বলল, কি অনেক কষ্ট হচ্ছে বুঝি? আমার স্নেহারও হয়েছিল যখন তোরা দুজন মিলে ওকে কষ্ট দিয়ে মেরে ফেলেছিস। কেন মেরেছিলি ওকে? হ্যাঁ? আকরামের মুখ চেপে ধরে, নিজেদের দোষ ঢাকার জন্য আমার নিষ্পাপ স্নেহাকে শেষ করে দিলি তোরা। কেড়ে নিলি আমার বেঁচে থাকার কারণ। আগন্তুকটির চোখ লাল হয়ে গিয়েছে, চোখের কোণে পানি জমে গিয়েছে, যেটা সুযোগ পেলে হয়তো গড়িয়ে পড়বে। আগন্তুকটি আকরামের মুখ সিটকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, তোদের জন্য আজ আমি খুনি হতে বাধ্য হয়েছি, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। যদি তোদের মতো জানোয়ারদের শেষ করার জন্য আমাকে খুনিও হতে হয়, তাহলে আমি খুশি, তাই হব। যত কষ্ট আমার স্নেহা পেয়েছিল তার থেকে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে তোদের শেষ করব আমি। আকরাম কিছু বলার শক্তি পাচ্ছে না, তাও অনেক কষ্টে ভাঙা কণ্ঠে বলল, কার কথা বলছিস তুই? কোন স্নেহা? আমি এই নামের কাউকে চিনি না। আকরামের কথা শুনে আগন্তুকটি তার পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে কারো হাসি মাখা চেহারা দেখালো। মেয়েটিকে দেখেই গলা শুকিয়ে গেল আকরামের। আকরামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দাঁড়িয়ে যায় আগন্তুক। তারপর ফোনটি পকেটে ঢুকিয়ে যন্ত্রটির লাল বাটনে চাপ দিয়ে
সেটা দূরে সরে মারে। একের পর এক ঝটকায় রুহ পর্যন্ত কেঁপে উঠছে আকরামের। নাকমুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আকরাম ছটফট করছে যন্ত্রণায়। সেসব দিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আকরামের দেহ নিস্তেজ হয়ে পড়ে। যারা আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, আমি তাদের জীবন কেড়ে নেব। কাউকে ছাড়ব না আমি। এখন তো একজনকে শেষ করলাম, আরেকজন এখনো বাকি আছে। আই অ্যাম কামিং। তোর কাল হয়ে আসছি আমি কিছুক্ষণ পর। কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে আদি। আকাশ চিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তাকে। ধীর পায়ে ভেতরে গিয়ে একটা কবরের সামনে থেমে গেল সে। কবরটা একদম সতেজ, যেন নতুন কবর। কবরের পাশে বসে পড়ল আদি। চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। হঠাৎ অনুভব করলো কেউ ওর কাঁধে মাথা রেখে ওর পাশে বসেছে। পাশে তাকাতেই দেখতে পেল সাদা কামিজ পরা একটা মেয়ে ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। অস্ফুট কণ্ঠে আদি বলতে শুরু করলো, স্নেহা, আমি তাকে শেষ করে দিয়েছি দেখো। আদি নিজের হাত দেখালো। হাতের রক্তগুলো পানিতে মুছে গিয়েছে। এটা দেখে মুখ মলিন হয়ে গেল আদির। পাশে আবার তাকাতেই দেখলো স্নেহা নেই। এতক্ষণ তো ওর কাঁধে মাথা রেখেছিল। ও তাহলে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল ভাবছে আদি। আশেপাশে কোথাও স্নেহা নেই। আদি বুঝতে পারছে ওটা ওর ভ্রম ছিল। কবরের উপরে নিজের মাথা রেখে চুপটি করে চোখ বন্ধ করে ফেলে আদি 6 মাস আগে। স্নেহা, কোথায় তুমি? আর তোমাকে না আমি কতবার বলেছি একা ঘর থেকে বের না হতে? ফোনে ধমক দিয়ে বলল আদি। আদি, তুমি যেভাবে বলছো আমি ছোট বাচ্চা। আমি তো জাস্ট আম্মুর সাথে দেখা করতে এসেছিলাম। তো আমার জন্য অপেক্ষা করতে, একসাথে যেতাম। আচ্ছা বাবা, সরি তো। আই এম নট ইয়োর বাবা স্নেহা, আই এম ইয়োর হাজব্যান্ড। স্নেহা হেসে দিল আদির কথায়। এই তো এসে পড়ছি, টেনশন করছো কেন? তোমার একা আসতে হবে না। তুমি আমাকে বলো তুমি কোথায় আছো, আমি নিতে আসছি তোমাকে। ওকে, আমি হাইওয়ের একটা পুরনো স্টুডিওর সামনে আসি, রিস্কার জন্য ওয়েট করছি, তুমি আসো। ওখান থেকে এক পা নড়বে না, আমি আসছি। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এসেছে। স্নেহা আদির জন্য অপেক্ষা করছে। রাস্তায় তেমন কোনো মানুষ নেই, নীরব বললেই চলে। স্নেহার আদির বিয়ে হয়েছে 8 মাস। লাভ ম্যারেজ ছিল ওদের। আদি স্নেহা বলতে পাগল, আর স্নেহা আদি বলতে। আদি স্নেহাকে কখনো ঘর থেকে বের হতে দেয় না। আজ আদি অফিস চলে যাওয়ার পর স্নেহা আদিকে না বলেই ওর আম্মুর সাথে দেখা করতে বেরিয়ে আসে। সন্ধ্যার পর ও রওনা দেয়। এতে আদি রেগে ফোনে বকা দেয় ওকে, আর ওখানে দাঁড়িয়ে থাকতে বলে। হঠাৎ স্নেহা খেয়াল করলো একটা লোক দৌড়াচ্ছে, আর তার পেছনে 2 জন লোক ছুটছে। দেখতে বোঝা যাচ্ছে লোকটি তার জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। স্নেহা বিষয়টি বোঝার জন্য লুকিয়ে পড়ে একটা ট্রাকের আড়ালে। প্রথম লোকটি বলল, আকরাম, তুই এই দিক দিয়ে যা। 2 জন মিলে লোকটিকে 2 দিক দিয়ে ঘিরে ধরে। তোকে তো মারতে হবে মাহিদ, তোর জন্য আমাদের সব কালো ধান্দা বন্ধ হতে চলেছে। তাছাড়া তুই মরে গেলে তোর ভাগের শেয়ারও আমরা 2 জন পেয়ে যাব, তাই না অনিক? এরপর অনিক বলল, তুই যদি আমাদের নামে কেস না করতি তাহলে তোকে জানে ছেড়ে দিতাম, কিন্তু তুই আমাদের কালো ধান্দার সব ডিটেলস পুলিশকে দেওয়ার চেষ্টা করেছিস। তোকে তো মরতেই হবে, কারণ তুই বেঁচে থাকলে আমরা বাঁচতে পারবো না। মাহিদ বলল, আমাকে ছেড়ে দে দোস্ত, আমি কথা দিচ্ছি আমি কেস উইথড্র করে নেব, সব প্রুফ নষ্ট করে দেব, আমাকে মারিস না। কথাটা বলেই গান বের করে শ্যুট করে দিল মাহিদকে। শ্যুটের আওয়াজে কেঁপে ওঠে স্নেহা, আর ওর হাত লেগে ট্রাকে শব্দ হয়। শব্দ হতেই অনিক আর আকরাম তাকালো সেই দিকে। স্নেহা ওদের ভিডিও বানিয়েছে, সেটা দেখে ফেললো ওরা। এরপর আকরাম বলল, ও শিট, ধর ওকে। স্নেহার সাথে সাথে দৌড়ে পালাতে শুরু করে। ওর পেছনে আকরাম আর অনিক ছুটছে। দৌড়াচ্ছে স্নেহা, তার পেছনে আকরাম আর অনিক। দৌড়ানোর মাঝেই স্নেহা ভিডিওটা আদির ফোনে সেন্ড করে দিল। ভীষণ ভয় হচ্ছে ওর, আল্লাহ জানে কি হতে চলছে ওর সাথে। এই মেয়ে দাঁড়া, না হলে জানে শেষ করে দেব। হঠাৎ একটা পাথরে পা বেজে পড়ে যায় স্নেহা, সাথে সাথেই থেমে যায় আকরাম আর অনিক। এখন পালিয়ে দেখা। স্নেহা উঠতে পারছে না, পায়ে ভীষণ ব্যথা পেয়েছে ও। ভয়ে শরীর কাঁপতে শুরু করেছে, ওর কান্না চলে আসছে। মনে মনে শুধু আদিকে ডাকছে ও। এরপর অনিক বলল, ভালো ভালো বলছি, ফোনটা দিয়ে দে আমাদের। স্নেহা কি করবে ভেবে পাচ্ছে না। এভাবে অন্যায়কে জিততে দেওয়া যায় না। আমি পুলিশকে সব বলে দেব, আর এই প্রুফ আমি কিছুতেই তোমাদের দেব না। খুনি তোমরা, ইউ গাইজ আর ব্লাডি মার্ডারার। আমি তোমাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি দেওয়াবো, ভয়ে ভয়ে বলল। সাথে সাথে ওর গালে চর মেরে দিল অনিক। তারপর ঝুঁকে স্নেহার চুল মুঠ করে ধরে বলতে শুরু করে, তুই শাস্তি দেওয়াবি আমাদের? তুই আগে এখান থেকে বেঁচে ফের, তারপর না হয় আমাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাস।
অনেক হাতাহাতি করে স্নেহার হাত থেকে ফোন কেড়ে নিল, তারপর ফোনটা আছাড় মেরে ফেলে দিল। ফোনটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। স্নেহা ভয়ে উঠে যেতে নিলেই আকরাম এসে ওর চুল টেনে ধরে দাঁড় করায়। তুই আমাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় বিপদ, তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আকরাম স্নেহাকে ধাক্কা দিল একটা গাড়ির ওপর। স্নেহা গাড়ির সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। আদি! ড্রাইভ বন্ধ করে দিল আদি। বুক কাঁপছে ওর। গাড়ি থেকে নেমে আশেপাশে খুঁজতে শুরু করলো স্নেহাকে। স্নেহা, দেখো আমি এসে পড়েছি, কোথায় তুমি? আশেপাশে খুঁজছে আর ডাকছে আদি স্নেহাকে। এমন কেন লাগছে আদির? স্নেহার কিছু হয়েছে? মাথা থেকে ব্লিডিং শুরু হয়ে যায় স্নেহার। স্নেহা পিছাচ্ছে আর আকরাম অনিক এগোচ্ছে। অনিকের হাতে একটা লোহার রড। এরপর অনিক বলল, অনেক শখ তাই না আমাদের শাস্তি দেওয়ানোর, বাট আফসোস তার জন্য তুই বেঁচে থাকবি না। স্নেহা বলল, আমার কিছু হলে আমার আদি তোমাদের ছাড়বে না, শেষ করে দেবে তোমাদের। এরপর আকরাম বলল, তাকেও তোর কাছে পাঠিয়ে দেব, চিন্তা করিস না, আসুক তোর আদি, তাকেও দেখে নেব। অনিক লোহার রডটা দিয়ে স্নেহার মাথায় আঘাত করলো। সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ল স্নেহা। মাথা দিয়ে ফিনকির মতো রক্ত ঝরছে ওর। নাক দিয়ে রক্ত চুইয়ে বের হচ্ছে। নিঃশ্বাস ওঠানামা করছে স্নেহার। চোখ নিভু নিভু হয়ে আসছে। চোখের সামনে শুধু আদির চেহারা ভেসে উঠছে ওর। মরে গেল নাকি? দাঁড়া, চেক করছি। অনিক স্নেহার নিঃশ্বাস চেক করে দেখে স্নেহার নিঃশ্বাস চলছে। মরে নেই এখনো, কি করা যায়? গান দিয়ে মারলে পুলিশ কেস হবে, এটাকে অ্যাক্সিডেন্ট বানাতে হবে। আকরাম সামনে একটা বিল দেখতে পেল। তারপর আকরাম বলল, এটাকে তুলে এই বিলে ফেলে দেই, ঝামেলা শেষ। অনিক বলল, ঠিক বলছিস। অনিক স্নেহাকে উঠিয়ে বিলের পানিতে ফেলে দিল। বেঁচে ছিল স্নেহা, কিন্তু বিলের গভীরতায় সেই নিঃশ্বাসটুকু শেষ হয়ে যায় ওর। আদি হন্য হয়ে খুঁজছে স্নেহাকে সকাল অবধি। ওর অবস্থা পাগল প্রায়, চোখ মুখ ফুলে গেছে ওর। আদি পুলিশ স্টেশনে রিপোর্ট করবে ভেবে যেতে নিলেই তখনই আননোন নাম্বারে কল আসে ওর ফোনে। হ্যালো স্নেহা। ফোনের ওপাশের কথা শুনে আদির দুনিয়া থমকে যায়। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও। মনে হচ্ছে কেউ শরীর থেকে হৃদয়টাকে আলাদা করে ফেলেছে। কিছুক্ষণ পর বিলের সামনে পুলিশ তদন্ত করছে, মানুষের ভিড় আশেপাশে। সামনে সাদা কাপড়ে মোড়ানো স্নেহার লাশ, আর ওর পাশেই আদি নিস্তেজ হয়ে বসে আছে। এরপর আদি বলতে শুরু করলো, যে এটা করেছে তাকে আমি ছাড়ব না স্নেহা। তোমাকে আমার কাছ থেকে দূরে সরানোর শাস্তি আমি নিজ হাতে দেব। তোমার ওপর হওয়া প্রতিটা আঘাতের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। এমন মৃত্যু দেব যা তারা স্বপ্নেও ভাবেনি। রক্তচক্ষু হয়ে ফোনের দিকে তাকিয়ে বলল মনে মনে। বর্তমান স্নেহার কবরে মাথা রেখে অতীতটাকে স্মরণ করছে আদি। চোখ বন্ধ অবস্থায় স্নেহার কবরে হাত বোলাচ্ছে আদি। কানে শুধু স্নেহার কণ্ঠে প্রিয় গানটি শুনতে পারছে ও। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ে ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। পরের দিন নিজের চোখ খুলে নিজেকে একটা কাচের আবদ্ধ একুরিয়ামে আবিষ্কার করলো অনিক। হাত পা বাঁধা ওর, চারদিকে শুধু কাঁচের দেয়াল। আমি এখানে কেন? এটা কোন জায়গা? আমি তো রাতে জেনির সাথে হোটেল রুমে ছিলাম। গুড মর্নিং অনিক সাহেব, সুপ্রভাত। আদি একুরিয়ামের সামনে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে। কে তুমি? আমাকে এখানে এভাবে বেঁধে রাখার মানে কি? ছুটোছুটি করতে করতে। আরে এত ছুটোছুটি করছে কেন? মরে যাওয়ার এত তাড়া কিসের? তোর সাহস তো কম না। আমাকে এভাবে আটকে রাখার পরিণাম কি হতে পারে তোর জানা আছে? জানা আছে, মেরে ফেলবি, এটাই তো। আগে নিজে এখান থেকে বেঁচে ফের, তারপর না হয় আমাকে মারার কথা ভাবিস। আদি হাতের একটা রিমোটে চাপ দিতেই একুরিয়ামের নিচ থেকে পানি উঠতে শুরু করে। এ পাগল হয়ে গিয়েছিস? কি করছিস এটা? আমার বাঁধন খুল আর এই পানি থামা। ইউ সাইকো! পানি উঠতে উঠতে উপরের দিকে উঠছে। অনেক পাগল প্রায় চিল্লাতে চিল্লাতে। এরপর আদি বলল, একটা ডুব দিয়ে আয়, দেখ পানিতে ডুবতে কেমন লাগে, কতটা যন্ত্রণা হয় নিঃশ্বাস নিতে, কতটা কষ্ট হয়, আত্মা কতটা ছটফট করে বাঁচার জন্য। কে তুই? কেন করছিস আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি তোর? আদি কিছু বলছে না, তৃপ্তির চোখে দেখছে শুধু। পানি উঠে অনিকের মাথার ওপর চলে এসেছে। নড়তেও পারছে না, বাঁচতেও পারছে না অনিক। পানিতে হয়তো কিছু মেশানো ছিল, তাই অনিকের চোখ, হাত পা, শরীর সব জ্বলতে শুরু করেছে। দম আটকে আসছে ওর। হঠাৎ পানি কমে আসে আর অনিকের গলা অবধি পানি হয়ে যায়। অনিক প্রায় আধমরা, শরীর জ্বলছে আর প্রচুর পানি খেয়েছে ও। কাশছে ইচ্ছে মতো অনিক। আদি একুরিয়ামের সামনে বসে তারপর রক্তচক্ষু নিয়ে বলতে শুরু করলো, উপলব্ধি করতে পারছিস আমার স্নেহা কতটা কষ্ট পেয়েছে, কতটা ছটফট করছে ও?
নিজের অপরাধ ঢাকার জন্য আমার নিষ্পাপ স্নেহাকে শেষ করে দিলি তোরা। ক্ষমা করে দে, দম আটকে আসছে। যে অপরাধ তুই করেছিস তার কোনো ক্ষমা নেই, তার শুধু একটাই শাস্তি, আর সেটা হচ্ছে মৃত্যু। আদি এবার একটা কারেন্টের তার এনে সেটা অ্যাকুরিয়ামের পানিতে ছুঁড়ে মারে। পানি সম্পূর্ণ বৈদ্যুতিক হয়ে যায়, আর সেই কারেন্টে নিস্তেজ হয়ে যায় অনিকের দেহ। পুলিশ স্টেশনে বসে আছে আদি, তার সামনে কমিশনার বসে আছে, তার চোখেও পানি। পুলিশ স্টেশনে বসে নিজের সব ক্রাইম স্বীকার করে নিল আদি। কিভাবে ও অনিক আর আকরামকে নির্মমভাবে শেষ করে নিজের প্রতিশোধ নিয়েছে। আশেপাশে সবাই বাকরুদ্ধ। আদি স্নেহার পাঠানো ভিডিও কমিশনারকে দিয়ে দিল। কমিশনার আদির হাতে হ্যান্ডক্রাফট পড়াতে পড়াতে বলে, আইন নিজের হাতে না নিলেও পারতে আদি, কেন নিজের জীবনটা নষ্ট করলে? আদি কমিশনারের কথায় হালকা হেসে বলল, যারা আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছে তাদের নিজের হাতে শাস্তি দিতে পেরেছি, এটাতেই আমি সার্থক। জীবন তো তখনই থেমে গেছে, সে যখন চলে গেছে। রুহ তো তার সাথেই চলে গেছে। এই দুনিয়াতে যেটা আছে সেটা শুধু আমার নিস্তেজ শরীর। জেলের চার দেয়ালে বন্দি আছে আদি, চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। 6 মাস আগে তার জীবন কেমন ছিল আর এখন কেমন হয়েছে। হঠাৎ সেই চিরচেনা গায়ের গন্ধ পেল আদি। পাশ ফিরে নিজের স্নেহার হাসি মাখা মুখ দেখতে পেল ও। স্নেহাকে দেখে আদির ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। এরপর আদি বলল, আজ একটু বেশি দেরি করে ফেলেছ জান। দেরি কোথায় আদি, আমি তো আছি ছায়ার মতো তোমার পাশে। আদি স্নেহার কোলে মাথা রেখে চুপটি করে চোখ বন্ধ করে নেয়। এই মুহূর্তে এই জায়গাটি ওর কাছে পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গা। এরপর আদি বলল, তুমি তো আমার সব স্নেহা, তাহলে তুমিহীন আমি কি করে বাঁচি বলো? সূর্যের কিরণ পড়তেই কেন অন্ধকারের সাথে মিশে যাও তুমি? যেও না প্লিজ, আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। এভাবে আমার পাশে থেকো বাচ্চার মতো করে। স্নেহা বলল, আমি তো আছি আদি, চোখ বন্ধ করে হৃদয়ে হাত রেখে অনুভব করে নিও আমায়। এই জায়গাটা তো শুধু আমার জন্যই বরাদ্দ, তাই এখানে আমার বসবাস মৃত্যুর পরেও থাকবে। চাঁদের আলো ভেদ করে ওদের ওপর পড়ছে। এই চাঁদ সাক্ষী ওদের ভালোবাসার, আর এই চাঁদই সাক্ষী ওদের একাকিত্বের। সমাপ্ত।